This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুড ইভিনিং, দেখছেন আপডেট বাংলা, আপনাদের সঙ্গে আমি রুমেলা। গতকাল রানীগঞ্জে দুষ্কৃতী দাপাদাপির ছবিটা আপনি দেখেছেন নিশ্চয়ই। এক পুলিশ আধিকারিকের বাহাদুরিও দেখেছেন তো, কিভাবে দুষ্কৃতীদের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সামনে একা লড়াই করেছিলেন আইসি মেঘনাথ মণ্ডল। রানীগঞ্জে সোনার দোকানে সেই ডাকাতিতে মিলেছে এবার বিহার গ্যাংয়ের যোগ। প্রশ্ন উঠছে, কি করে এত সহজে বারবার আসানসোলেই দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। রবিবার রানীগঞ্জে সোনার শোরুমে ডাকাতির ঘটনা দুষ্কৃতীদের বেগ দিয়েছিলেন জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল। 7 দুষ্কৃতীর সামনে তার রুখে দাঁড়ানোর ভিডিও দেখেছে গোটা বাংলা। তারপরেও কোনো মতে পালিয়ে যায় ডাকাত দল। তাদের একজন রবিবার ঝাড়খণ্ডের গিরিডি থেকে গ্রেপ্তার। রানীগঞ্জে সোনার শোরুম থেকে বেরিয়ে কোনো মতে পালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আসানসোলের মহশিলা কলোনিতে একটি গাড়ি ছিনতাই করে ডাকাতের দল। পুলিশ সূত্রে খবর, ছিনতাই হওয়া গাড়িতে জিপিএস ছিল। সেই সূত্রকে কাজে লাগিয়েই গাড়িটি ট্র্যাক করে পুলিশ। রবিবার রাতে ঝাড়খণ্ডের গিরিডির সরাইয়া জঙ্গল এলাকায় গাড়ির হদিশ মেলে। পুলিশের জালে ধরা পড়ে সুরজ কুমার সিং। ধৃত দুষ্কৃতী বিহার পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড। एक अपराधी और उनके साथ जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है। ধরা পড়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। রবিবারের ঘটনায় প্রথম নয়, শিল্পাঞ্চল আসানসোলে দুষ্কৃতীদের দাপাদাপি লেগেই রয়েছে। আসানসোল কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল? 15 এপ্রিল 2024 কুলটির চিনাকুড়িতে শুট আউট, অফিসে গুলিবিদ্ধ ব্যবসায়ী। 20 ফেব্রুয়ারি 2024 আসানসোলের হোটেলে শুট আউট, যুবকের মৃত্যু। 12 ফেব্রুয়ারি 2024 রানীগঞ্জে শিল্পপতির নাতিকে অপহরণের চেষ্টা। 30 নভেম্বর 2023 জামুরিয়ায় পার্কিং নিয়ে বিবাদ, গুলি চালায় টোটো চালক। 29 এপ্রিল 2023 রানীগঞ্জের ব্যবসায়ী তথা বিজেপি নেতা রাজেন্দ্র সাউয়ের গাড়িতে গুলি। একটা দুটো নয়, শিল্পাঞ্চলে ঠিক এভাবেই দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীদের দল। রবিবার ঘটনার পর আতঙ্ক আরও বেড়েছে। সবাই মোটামুটি আতঙ্কে আছি আমরা, আমাদের ফ্ল্যাটে যতজন আছে সবাই খুব आतंके আছি। ऐसा डकैती उकैती अगर दिन में होता है तो रानीगंज भी सेफ नहीं है हम लोग के हिसाब से। लेकिन उस मेघनाथ मंडल का हम बहुत ज़्यादा बोलते हैं भाई, वो सैल्यूट के लायक आदमी है। হবে নাই বা কেন, একা বুক চিতিয়ে দুষ্কৃতীদের ঠেকিয়ে দিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল। তিনি লড়েছেন, কিন্তু তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই। আসানসোলে একের পর এক খুনের ঘটনা ঘটেছে, আমাদের কর্মীদেরকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি সিট পাওয়াতে স্বাভাবিকভাবে অপরাধী যারা, সেই অপরাধীরা উৎসাহিত হচ্ছে আরো, যে আমাদেরকে কে আটকাবে, কে মানে হাত দেবে আমাদের গায়ে, দিদি আছে বাঁচানোর জন্য। আমার মনে হয় এরকম বড় বড় যারা দোকান আছে, যাদের খুব ভ্যালুয়েবল জিনিস নিয়ে যারা ব্যবসা করে, তাদের নতুন করে ভাবনা চিন্তা, তাদের সিকিউরিটির ব্যাপারে নতুন করে ভাবনা চিন্তা করা উচিত। আবার বলছি, পশ্চিমবঙ্গের প্রশাসন অত্যন্ত স্বচ্ছ এবং তৎপর। তাই কোনো এই ধরনের ঘটনা ঘটলে পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত করে, দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়। সোনার শোরুমে ডাকাতির পর আসানসোল জুড়ে প্রশ্ন, কোন সাহসে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা? অপরাধ করার আগেই কেন তাদের গতিবিধি জানতে পারছে না পুলিশ? কোথায় পুলিশি নজরদারি? আসানসোল থেকে চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা। আসানসোলে দুষ্কৃতীরা দাপাচ্ছে, আর রায়গঞ্জে সেখানে কিনা কিডনি পাচার চক্রের দাপাদাপি দেখুন। বকেয়া 10 লক্ষ, কিডনি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে দালালের হাতে আক্রান্ত মহিলা। খুনের হুমকি দেওয়ার অভিযোগ, ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে থাকতে হচ্ছে গ্রামের বধূকে। রায়গঞ্জ বিন্দোলের জালিপাড়া গ্রামে আতঙ্ক, এর মাথাচাড়া দিচ্ছে কিডনি পাচার চক্র। আক্রান্ত মহিলা মাইজলি বর্মন, বয়স 35, বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রামে। অভাবের সুযোগ নিয়ে 15 লক্ষ টাকা লোভ দেখিয়ে বধূর কিডনি বিক্রির অভিযোগ। 4 মাস আগে কলকাতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হয় ওই বধূর। অভিযোগ, কিডনি বিক্রির পর মেলেনি টাকা। 15 লক্ষের মধ্যে দালাল রবি জালি মাত্র 5 লক্ষ টাকা দেয় বলে অভিযোগ। বকেয়া 10 লক্ষ টাকা চাইতে গেলে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত। 15 লক্ষ টাকা দিব, 15 লক্ষ টাকা দিয়ে তোমার ঋণ মাঝনগুলো শোধ করে দিবা। ওখানে যায় আমার, যখন আমার কিডনি বের করে নেওয়ার পরে আমাকে বললো 6.5 লক্ষ টাকা দেবো। 6.5 লক্ষের জায়গা আমাকে 5 লক্ষ দিয়েছে, আর 1.5 লক্ষ টাকা বললো বাড়িতে দেবো। নাম কি তার? ওর নাম হচ্ছে রবি জালি। কি করে?
ও কিডনি কেটে ব্যবসা করে। রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়িতে কিডনি বিক্রি লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আক্রান্ত মহিলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের দুই একটা লোক আছে সেটিং করে বলছে তোমরা মানে যদি ও মেম্বার হয়েছে ওনার ভাই, আপনি যান, আপনি যাই ওনাকে করে ফাঁসান। এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের। কিডনি পাচার চক্রের পাণ্ডাদের সক্রিয় হওয়ার খবর পেয়েই হতবাক বিন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান জিন্নাতুল খাতুন। তিনি নাকি এসবের কিছুই জানেন না। বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। তবে প্রশ্ন উঠছে, রায়গঞ্জ কি আবারও কিডনি পাচারের হটস্পট হয়ে উঠল? আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রামের সাধারণ মানুষ কি একে একে এই ফাঁদে পা বাড়াচ্ছেন? রায়গঞ্জ আলাদা পুলিশ জেলা হওয়ার পরেও কেন অভিযোগ পেয়েও নির্বিকার পুলিশ? আর্থিক অনটনে নিজের কিডনি বিক্রির পরেও প্রতারিত গৃহবধূ কেন ঘরছাড়া হয়ে থাকবেন? কবে ঘুম ভাঙবে প্রশাসনের? যোগ করছেন, আমি ওনাকে বলবো যে মানে জাস্ট মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র কমপ্লেন না করে উনি প্রপার কমপ্লেনটা লজ করুন, সেটা সিএমওএইচ অফিসে হোক বা থানাতে হোক। লজ করলে তাহলে প্রপার এনকোয়ারি করতে সুবিধা হবে, কারণ ওনার সাথেও কথা বলা দরকার। উনি যেগুলো বলছেন সেগুলো উনি ঠিক, কারণ কমপ্লেন তো জাস্ট একটা উনি ভার্বাল স্টেটমেন্ট দিচ্ছেন বা মুখে বলছেন, কিন্তু প্রপার একদম রিটেন স্টেটমেন্ট পেলে সেই অনুযায়ী এটার প্রপার এনকোয়ারি করা সুবিধা হবে। কিডনির দুষ্কৃতীদের এই বেড়াজাল থেকে মুক্তি পাবে তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। শাহজাহানের জমি দুর্নীতির টাকা পৌঁছেছিল তৃণমূলের ফান্ডে। চার্জশিটে বিস্ফোরক তথ্য এটি। মাছ রপ্তানির নামে 5 বছরে 198 কোটি কালো টাকা সাদা, উল্লেখ চার্জশিটে। হাতে থাকা কাঁথি লোকসভা কেন্দ্র এবার তৃণমূলের হাতছাড়া হয়েছে। কেন হয়েছে, কোথায় খামতি, দায়ী কারা? এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা করবে ঠিকই, কিন্তু তার আগেই কাদা চোরাচুরি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের ঘরে। অবস্থা এমনই যেন দলের প্রার্থী ও জেলা সভাপতির বিরুদ্ধেই ময়দানে ব্লক নেতারা। দেখুন, 2009 থেকে 2023 গত 14 বছরে পূর্ব মেদিনীপুরে বড় ব্যবধানেই জয়ের পতাকা উড়িয়েছে তৃণমূল। কিন্তু 24-এর লোকসভা ভোটে হোঁচট, হাতছাড়া হয়েছে কাঁথি লোকসভা। বিরোধী দলনেতার গড়ে ঘাস ফুল ফোটাতে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু তারপরেও কেন থমকালো বিজয় রথ? দলের অভ্যন্তরীণ কাটাছেড়ায় প্রার্থী এবং জেলা নেতৃত্বকেই নিশানা করছেন ব্লক স্তরের নেতারা। কাঁথি লোকসভা কেন্দ্রের 6 বিধানসভাতেই তৃণমূল হেরেছে। একমাত্র পটাশপুরেই শাসক দলের মুখ রক্ষা। হারের পর তৃণমূলের প্রার্থী বলেছেন, পটাশপুর বাদ দিয়ে আর সমস্ত বিধানসভাতে দলের ভরাডুবি। এর কারণ নিশ্চিতভাবে দলীয় নেতৃত্ব যারা আছেন তারা খতিয়ে দেখবেন। আগামী দিনে নিশ্চিতভাবে সংগঠনকে ঢেলে সাজাতে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। ঘুরে দাঁড়াতে তৃণমূল প্রার্থী যখন সংগঠন ঢেলে সাজানোর কথা বলছেন, তখন বিস্ফোরক অভিযোগ রামনগর বিধানসভা তৃণমূল ব্লক নেতৃত্বের। ব্লকের সঙ্গে জেলার কোনো সম্পর্ক নেই, একটা আলাদা গ্রুপ করে যেন চলে যাচ্ছে অঞ্চলে। প্রার্থীকে ফোন করলেই তো ফোন রিং হচ্ছে, অথচ তিনি ধরতেন না। কমিটি হয়ে গেল, অথচ মন্ত্রী জানেন না। প্যারালাল যেন একটা সংগঠন হয়েছে। কাঁথি অধিকারীগণ, তাই অনেকেরই প্রশ্ন, সেটাও কি ভোটের ফ্যাক্টর? এখানেই কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য। অধিকারীরা পূর্ব মেদিনীপুর জেলায় বরাবরই ফ্যাক্টর, কিন্তু তার এগেনস্টে দাঁড়িয়ে তো 2021 সালে আমরা জিতেছিলাম। তার বিরুদ্ধে দাঁড়িয়ে তো পঞ্চায়েত নির্বাচন আমরা ভালো ফল করেছিলাম। তাহলে যদি আমরা সেই দুটো নির্বাচনে অধিকারী পরিবারদের রুখে দিতে পারি, তাহলে আজকে আমরা রুখতে পারলাম না কেন? কি বিষয় আছে এর মধ্যে? আমাদের একটু চর্চা করতে হবে, জানতে হবে। তাহলে কি হারের পিছনে অন্য কোনো গন্ধ? কাঁথি হাতছাড়া হতেই সোশ্যাল মিডিয়ায় রামনগরের বিধায়ক অখিল গিরি ও যুব সভাপতির সুপ্রকাশ গিরির বিরুদ্ধে নানা পোস্ট বের হতে শুরু করেছে। কারণ 2021 সালে 12,500 ভোটে জেতা রামনগর আসনটিতে লোকসভায় 9,168 ভোটে পিছিয়ে তৃণমূল। যদিও রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরির পাশে দাঁড়িয়ে ব্লক নেতৃত্বের তোপ। কিছু সোশ্যাল মিডিয়াতে আমাদের মন্ত্রী সাহেব এবং তার ছেলে আমাদের যুব সভাপতি সুপ্রকাশ বাবুর নামে অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত কথাবার্তা নয়, এটা আমরাও মেনে নিতে পারছি না। কাঁথিতে যেন আড়াআড়ি ভাগ তৃণমূল নেতৃত্ব। ব্লক নেতাদের সরাসরি নিশানায় জেলার মাথারাই। প্রার্থীর কেউ কান ভাঙিয়েছে,
এখন তো আমি ব্যক্তিগতভাবে বলবো কাঠির সভাপতি তিনি ঠিকমতো যদি পরিচালনা করতে পারতেন তাহলে নিশ্চয়ই এই দোষটা আমাকে আজকে বলতে হতো না। মন্তব্য পাল্টা মন্তব্যের এই যুদ্ধে প্রশ্ন উঠছে, তাহলে কি হারের পিছনে ষড়যন্ত্র রয়েছে, নাকি ইভিএম এ প্রভাব ফেলেছে ঘরের কোন দল? ফলাফল নিয়ে তৃণমূলের অন্দরে চাপা স্রোত। কে কি দায়ী করছেন আমার জানা নেই। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন দলের অনুগত সৈনিক হিসাবে। আমি লড়াই করেছি, আমি কাউকে দায়ীও করিনি, আমি কাউকে দোষীও করিনি, আমি কারোর সমালোচনা করিনি। আর অনুরোধ করব কেউ আমার সমালোচনা করুক, এটাও আমি চাই না। তাদের জানা উচিত যে 15 দিন 1 মাসে নিশ্চিত সমান্তরাল সংগঠন তৈরি হয় না। দলের দায়িত্বপ্রাপ্ত যারা নেতা ছিলেন তারা যদি সঠিকভাবে কাজ করতেন, সঠিকভাবে কাজ পরিচালনা করতেন, নিশ্চিতভাবে দলের এই বিপর্যয় হতো না। ব্লক নেতাদের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি। কাঁথির সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ পান্ডার মন্তব্য, ওদের কথার কোনো উত্তর দেব না। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।